ধরুন আপনি বিদেশ থেকে 100টি ল্যাপটপ আমদানি করেছেন, কিন্তু বিল অফ এন্ট্রি বা ডিক্লারেশনে লিখেছেন 80টি। কাস্টমস কায়িক বা ফিজিক্যাল যে এক্সামিনেশন বা ইন্সপেকশন আছে সেটাই দেখলো যে অতিরিক্ত 20টি ল্যাপটপ পাওয়া গেল। সেকশন 82 অনুযায়ী কিন্তু এই অসত্য ঘোষণার যাবতীয় দায়ভার আমদানিকারক হিসাবে আপনার উপরই বর্তাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কাস্টমস আইন 2023-এর ধারাবাহিক আলোচনার 21তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনি কি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বা রপ্তানি ব্যবসার সাথে যুক্ত, কিন্তু কাস্টমস C&F এজেন্ট হিসাবে কাজ করছেন, কিংবা তাহলে কাস্টমস আইন 2023 এর বিধানগুলো কিন্তু নিখুঁতভাবে জানা আপনার সুবিধার জন্য বা অস্তিত্বের জন্য খুবই জরুরি। পূর্বের 1969 সালের যে কাস্টমস আইনের অনেক বিধান এই নতুন আইনে কিন্তু পরিবর্তন এবং আধুনিকায়ন করা হয়েছে। তো প্রথমেই আসা যাক যে সেকশন 82 এই ধারায় কিন্তু স্পষ্ট বলা আছে যে পণ্য যে ঘোষণাকারী, যিনি ডিক্লারেন্ট অথবা যার পক্ষে ঘোষণা প্রদান করা হয়েছে, তার আইনি দায়িত্ব কী কী থাকবে। পণ্যের পরিমাণ, বর্ণনা, মূল্য, যেমন HS কোড সঠিক প্রদান করা, LC, ইনভয়েস, প্যাকিং লিস্ট এবং কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট জেনুইন এবং এটা অথেন্টিক হতে হবে। নির্ধারিত কাস্টমস ডিউটি এবং ট্যাক্স প্রদান করতে হবে। কাস্টমস কর্মকর্তা অতিরিক্ত তথ্য বা ল্যাব টেস্টের নমুনা যদি চায় তাহলে তা সরবরাহ করতে হবে। আর এটির একটি উদাহরণ যদি আমরা বলতে চাই যে ধরুন আপনি বিদেশ থেকে 100টি ল্যাপটপ আমদানি করেছেন, কিন্তু বিল অফ এন্ট্রি বা ডিক্লারেশনে লিখেছেন 80টি। কাস্টমস কায়িক বা ফিজিক্যাল যে এক্সামিনেশন বা ইন্সপেকশন আছে সেটাই দেখলো যে অতিরিক্ত 20টি ল্যাপটপ পাওয়া গেল। সেকশন 82 অনুযায়ী কিন্তু এই অসত্য ঘোষণার যাবতীয় দায়ভার আমদানিকারক হিসাবে আপনার উপরই বর্তাবে। তো এখানে একটি ঐতিহাসিক এবং আইনি নীতি আমাদের মনে রাখা প্রয়োজন, যেটি হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি জাজমেন্ট আছে, সেটা হচ্ছে যে 49 DLR-এ আপনার এটা অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট। এই রায়ে আমদানিকারক তার বিল অফ এন্ট্রি বা পণ্য ঘোষণায় অসত্য তথ্য দিলে তিনি কিন্তু গুড ফেইথে অজুহাত দেখাতে পারবেন না। C&F এজেন্ট কোনো ভুল করলেও তার মূল দায়ভার আমদানিকারকের উপরেই কিন্তু আসে, যদি না আমদানিকারক প্রমাণ করতে পারেন যে এজেন্টের সাথে জালিয়াতিতে তার কোনো সম্পৃক্ততা ছিল না। সেকশন 82 এর অধীনে C&F এজেন্ট এবং আমদানিকারক উভয়কেই কিন্তু যৌথভাবে এবং পৃথকভাবে দায়ী করার একটা বিধান রাখা হয়েছে। এখন আসছি আমরা সেকশন 84-এ। এই কাস্টমস আইন 2023-এর সেকশন 84 এটি আমদানি রপ্তানির সময় ব্যবস্থাপনা বা এটাকে আমরা বলি টাইম ফ্রেমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেকশন। কাস্টম স্টেশন বা পোর্টে পণ্য খালাসের পর 5 কার্যদিবসের মধ্যে সেকশন 82 অনুযায়ী বিল অফ এন্ট্রি বা ডিক্লারেশন পেশ করতে হবে। আর পণ্য বাংলাদেশে পৌঁছানোর আগেই কিন্তু আমদানিকারক পণ্য ঘোষণা দিতে পারবেন, তবে শর্ত হলো ঘোষণা দেওয়ার 30 দিনের মধ্যে পণ্যবাহী যে জাহাজ বা পরিবহন কাস্টম স্টেশনে পৌঁছাতে হবে। যদি কোনো কারণে আগাম ঘোষণা দেওয়ার 30 দিনের মধ্যে যদি পণ্য না আসে কাস্টম স্টেশনে, তবে উক্ত আগাম ঘোষণা আইনত কিন্তু ভয়েড হয়ে যাবে বা এটা ল্যাপসড বলে গণ্য হবে। আর আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যেমন ধরেন আপনি চীন থেকে কাঁচামাল ইম্পোর্ট করেছেন, শিপমেন্ট বাংলাদেশে আসতে সাধারণত 20 দিন লাগে। আপনি সময় বাঁচাতে শিপমেন্ট রওনা দেওয়ার দিনই কাস্টমসে আগাম ডিক্লারেশন জমা দিলেন, কিন্তু সাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজ পৌঁছাতে 35 দিন লেগে গেল কথার কথা। সেইখানে সেকশন 84-এর যে বিধান অনুযায়ী আপনার আগের ডিক্লারেশনটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং আপনাকে পুনরায় নতুন করে ডিক্লারেশন জমা দিতে হবে। তো প্রিয় দর্শক, বিভিন্ন মামলায় যেমন 60 DLR-এ পেজ নাম্বার 312-তে আপনারা দেখবেন যে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিয়েছেন যে কাস্টমস আইন একটি বিশেষায়িত রাজস্ব আইন, এটাকে ফিসকাল স্ট্যাটিউট বলা হয়। এর সময়সীমা সংক্রান্ত বাধ্যবাধকতা কিন্তু কঠোরভাবে অনুসরণ করতে হবে। স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন অফ টাইম লিমিটের কথা বলা হয়েছে। ডেমারেজ চার্জ বা জরিমানা থেকে বাঁচতে নির্ধারিত সময়সীমার মধ্যে কিন্তু বিল অফ এন্ট্রি দাখিল করা বাধ্যতামূলক। সেকশন 84 অনুযায়ী
যদি সময়ে সাবমিট না করলে কিন্তু ড্যামারেজ এবং বিলম্ব ফি মুক্ত হওয়ার আইনি বিধান রয়েছে, যুক্ত হওয়ার আইনি একটা বিধান রয়েছে। মানুষ অনেকেই ভুল করতে পারেন, ভুলবশত পরিস্থিতির কারণে যদি বিল অফ এন্ট্রি পরিবর্তন করতে হয়, কাস্টমস আইন 2023 সেকশন 85 কিন্তু এই ব্যাপারে স্কোপ রয়েছে বা অপরচুনিটি রয়েছে। কাস্টমস কমিশনারের কাছে লিখিতভাবে পরিবর্তনের কারণ জানিয়ে কিন্তু আবেদন করতে হবে। ভুলটি যে অনিচ্ছাকৃত এবং রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে করা হয়নি তা প্রমাণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হচ্ছে যুক্তিসঙ্গত কারণ বা বোনাফাইড মিস্টেক বিবেচনা করে যদি কমিশনার সংশোধন বা নতুন ডিক্লারেশন প্রতিস্থাপনের অনুমোদন চায় তাহলে সেটা দিতে হবে। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি যে আপনি প্রাথমিকভাবে ঘোষণা দিয়েছিলেন পণ্য কাস্টমস ওয়ারহাউসে প্রসিজিওরে রাখা হবে, কিন্তু পরবর্তীতে তাৎক্ষণিক ডেলিভারি বা হোম কনসামশনের প্রয়োজন হলো, তখন সেকশন 85 অধীনে আপনি কিন্তু কমিশনারের কাছে আবেদন করে আপনার আগের যে ঘোষণা আছে সেটা সংশোধন বা প্রতিস্থাপন করতে পারবেন। এই বিধানটা কিন্তু রয়েছে। তো মহামান্য হাইকোর্ট বিভাগের একটি রায় আছে, সেটি 52 DLR রিপোর্টেড হয়েছে, আপনারা খুঁজে পেয়ে যাবেন, 450 নম্বর পেজে আছে। পরবর্তী আরও কিছু রায়ে বলা হয়েছে যদি কোনো গাণিতিক ভুল যেটা বোনাফাইড ক্লারিক্যাল মিস্টেক হয় এবং শুল্ক ফাঁকির কোনো উদ্দেশ্য না থাকে, তবে কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু আমদানিকারককে সংশোধনের যুক্তিসঙ্গত সুযোগ দিতে হবে। আরেকটা ধারা যদি আমরা দেখি যে 85 উদ্দেশ্যটাই হচ্ছে আমদানিকারককে সহায়তা করা, হয়রানি করা নয়। তবে যদি ফিজিক্যাল যেই ইন্সপেকশন আছে সেটার মাধ্যমে যদি জালিয়াতি ধরা পড়ার পর সংশোধনের আবেদন করা হয় তবে তা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেকশন 82 ঘোষণা যদি সঠিক দেওয়া হয় এবং সত্য কাগজপত্র সাবমিট করার চূড়ান্ত দায়িত্ব কিন্তু আপনার। সেকশন 84 কি বলা হচ্ছে, পণ্য খালাসের 5 দিনের মধ্যে বা আগাম ঘোষণার ক্ষেত্রে 30 দিনের নিয়ম মেনে চলতে হবে। সেকশন 85 কি বলা হচ্ছে, কোনো ভুল হলে বা পদ্ধতি পরিবর্তন করতে চাইলে কমিশনারের কাছে যৌক্তিক কারণ দেখিয়ে প্রতিস্থাপনের আবেদনটা করতে হবে। মনে রাখবেন, কাস্টমস আইন 2023 মেনে চললে আপনি জটিলতা, পেনাল্টি এবং পোর্টের যে ড্যামারেজ চার্জ থেকে আপনি এবং আপনার ব্যবসা সম্পূর্ণ নিরাপদ থাকবে, এটি বলা যেতে পারে। আজকের এই আলোচনাটি যদি তথ্যবহুল মনে হয় এবং আপনার কাছে যদি এটি প্রয়োজনীয় মনে হয়, আশা করি আপনার সতীর্থ যারা আছেন তাদের কাছেও সেটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। পরবর্তীতে যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকব সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।